বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। এখনো কোথাও কোথাও রয়ে গেছে জড়তা, রয়ে গেছে খানিকটা আড়াল। কিন্তু এই জড়তা, এই আড়াল কাম্য নয়। নিশ্চিত করতে হলে মাতৃস্বাস্থ্য, রোধ করতে হলে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু। ভাঙতে হবে এই আড়াল, জানতে হবে, জানাতে হবে। সুপ্রিয় শ্রোতা, আপনাকে স্বাগত জানাই আজকের বেটার হেলথ বেটার লাইফে। টিউন করে আছেন 89.6 FM। আমরা যে বিষয়টি জানার বা জানাবার কথা বলছিলাম, সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের পর্বে। আমাদের সাথেই থাকুন। বেটার হেলথ বেটার লাইফ চলছে। আমরা এখন কথা বলবো আমাদের আশেপাশে যেসব মানুষ আছে তাদের মতামত নিব আমরা। তারা পরিবার পরিকল্পনা সম্পর্কে কি ভাবে আমরা তাই একটু জানার চেষ্টা করবো। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি এবং আপনার পেশা কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম মিয়া। আমার পেশা একজন বিজনেসম্যান আর কি, ছোটখাটো একটা ব্যবসা। আগে কি আপনার মনে হয় যে পরিবার পরিকল্পনার বিষয়টি মাথায় আনা দরকার? অ্যাবসলিউটলি, এটা তো 100% আনা উচিত। কারণ একটা সংসার জীবন, দাম্পত্য জীবনের কলহর, এখানে বাচ্চাদের ব্যাপার সেবার হয়, কি করলে কত বছর বাদে শিশু বাচ্চা নেওয়া উচিত এবং না নেওয়া উচিত, এগুলো আসলে জেনে একটু নেওয়া উচিত আমি মনে করি আর কি। ভাইয়া, বাংলাদেশে কি কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে তার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি? আসলে বাংলাদেশে এখন যে অবস্থা, অনেকগুলো পদ্ধতি আছে। আমার মনে হয় 5-7টা পদ্ধতি আছে আর কি বাংলাদেশে। তার মধ্যে অনেকে ট্যাবলেট ইউজ করে, আবার অনেকে ইনজেকশন ইউজ করে, আবার অনেকে হয়তো এখন আবার নতুন সিস্টেম বের হয়েছে, মানে 3 মাসের একটা পদ্ধতি জানি হয়, একটা ইনজেকশন নিলে মনে হয় এরকম হইতে পারে আর কি। আমাদের সাথে আছেন আমাদের তরুণ প্রজন্মের একজন ভাই। তার কাছে আমরা একটু জানতে চাবো যে বর্তমান বাজারে কি কি কন্ট্রাসেপটিভ অ্যাভেলেবল আছে, সেই সম্পর্কে তার ধারণা কি। আসসালামু আলাইকুম। এখন বিষয় হলো, এখানে আপনার এই কন্ডমটা আমরা যেটা জানি আর এই পিল, এই দুইটাই সম্পর্কে আমরা অনেক আগে থেকেই আমরা জানি আসছি। এর বাইরে তেমন কিছু আমরা জানি না। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, পরিবার পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মানুষের জীবনে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে এই নিয়ে কথা বলাটা অনেকের কাছে খানিকটা অস্বস্তিকর। এখনো রয়ে গেছে কুসংস্কার, খোলামেলা আলোচনার অভাব। কিন্তু বিপুল জনসংখ্যার এই দেশে মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য নিশ্চিত ও উন্নয়নের জন্য প্রয়োজন যথাযথ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানা ও গ্রহণ করা। আজ আমরা কথা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ও পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে। বন্ধুরা, আজ আমাদের সাথে আছেন এনজেন্ডার হেলথ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর আবু জামিল ফয়সাল। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম মাতৃস্বাস্থ্যের ও শিশু স্বাস্থ্যের সুস্থতা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা কিভাবে সহায়তা করে। সবাইকে শুভেচ্ছা দিয়ে আজকের এই আলোচনার প্রতারণা করছি। আজকে আমরা পরিবার পরিকল্পনা সম্পর্কেই আলোচনা করব। পরিবার পরিকল্পনা স্বাস্থ্যের উপর কীরকম প্রভাব পড়ে ইত্যাদি, কেমনভাবে পাওয়া যায়, সারা দেশের চিত্রটা কীরকম, সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা একটুখানি আলোচনা করি যে স্বাস্থ্যের উপর পরিবার পরিকল্পনার প্রভাব। পরিবার পরিকল্পনার দুটো দিক থেকে আমাদেরকে দেখতে হবে। একটা হলো যে পরিকল্পিতভাবে সন্তান নেওয়া, সেটা মহিলাই যেহেতু ধারণ করে, তো সেই জন্য তার স্বাস্থ্যের উপরে এটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে, এবং সে যাতে করে ঘন ঘন গর্ভবতী না হয় সেই জন্য পরিবার পরিকল্পনার এই পদ্ধতিগুলো ব্যবহার করলে সেই ঘন ঘন গর্ভধারণটাকে ঠেকানো যায়, এবং তার স্বামীর সঙ্গে পরিকল্পনা করে তারা যদি সন্তান নেয় তাহলে তার স্বাস্থ্যের যখন নাকি ভালো স্বাস্থ্য হবে তখনই সে সেটা নিতে পারে, এবং এটা মাতৃমৃত্যুর রোধের জন্য সবচেয়ে বেশি কাজ করে। দেখা গেছে যে যদি ঘন ঘন সন্তান হয় এবং এই আনওয়ান্টেড প্রেগনেন্সিগুলা যদি ফুল টাইম প্রেগনেন্ট ডেলিভারি পর্যন্ত যায়ও, দেখা যায় যে যেহেতু ঘন ঘন সন্তান হচ্ছে, তো সেই সন্তানটার ওজন কম থাকে, সন্তানটার স্বাস্থ্যটা ভালো হয় না, মায়ের যত রকমের ঝুঁকি থাকে ঘন ঘন সন্তান হওয়ার, যে তার রক্তক্ষরণ হতে পারে, পোস্টপার্টাম হ্যামারেজ বলে, তার এক্লাম্পসিয়া হতে পারে, এই সব ঝুঁকির থেকেই মাকে বাঁচায় একমাত্র যদি পরিকল্পিতভাবে যদি সন্তান ধারণ করে, এবং সেটা ধারণ করার জন্যই পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলোর দরকার। মানে মার স্বাস্থ্যের উপরেই সবচেয়ে বড় এটার
প্রভাব পড়ে। মার স্বাস্থ্য এবং মার মাতৃমৃত্যু রোধে এই পরিবার পরিকল্পনার ভূমিকা সবচেয়ে বড়। বলা হয় যে মাতৃমৃত্যুর 40% ঠেকায়, মানে প্রতিরোধ করে এই পরিকল্পনা পদ্ধতিগুলা। শিশুদের বেলাও ঠিক সেরকম। মা যদি ঘন ঘন সন্তান ধারণ করে তার স্বাস্থ্য কখনোই ভালো হয় না, তার রক্তাল্পতা ভালো হয় না, সে রক্তাল্পতায় ভুগতে থাকে, পুষ্টিহীনতায় ভোগে, এবং একটা এনিমিক এবং ম্যাল নিউট্রিটেড মা যদি সন্তান ধারণ করে তার সন্তান অবশ্যই ওজনে কম হয়, ছোট আকারের হয়, এবং সেই সন্তানের মস্তিষ্কের ডেভেলপমেন্টটা, মানে গর্ভে যে মস্তিষ্কের ডেভেলপমেন্টটা হয় সেটাতে অনেক কম হয়। তো এবং সেসব ছোট আকারের বাচ্চাগুলো, কম ওজনের বাচ্চাগুলা প্রসবের সময়ের আগেই প্রসব হয়ে যায়, মানে প্রিমেচিওর ডেলিভারি হয়, লো বার্থ ওয়েট হয়, ম্যাল নিউট্রিটেড বাচ্চা হয়। তো এইগুলা সবই পরবর্তীতে সেই সন্তানটার, সেই বাচ্চাটার স্বাস্থ্যের উপরে অনেক বড় মানে প্রভাব পড়ে। তো এইখানে পরিবার পরিকল্পনার পদ্ধতির ব্যবহারটা সরাসরি বাচ্চার স্বাস্থ্যে প্রভাব পড়ছে না, কিন্তু এইখানে এই পরিবার পদ্ধতি ব্যবহার করে মা যদি সে সুস্থ হয়ে 3-4 বছরের গ্যাপে যদি আর একটা সন্তান নিত, তাহলে তখন সে সুস্থ স্বাস্থ্যের হতো, ভালো স্বাস্থ্যের হতো, তার এনিমিয়া থাকতো না, পুষ্টিহীনতা থাকতো না, তার গর্ভজাত সন্তান তখন ভালো হতো, ওজনটা ভালো হতো, বড় আকারের হতো, প্রিমেচিওর ডেলিভারি হতো না, এবং সেটা তখন বাচ্চার উপরে একটা প্রভাব। বেটার হেলথ, বেটার লাইফ। সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা। আপনি টিউন করে আছেন রেডি টুডে FM 89.6। প্রতি বছর সারা বিশ্বে 26শে সেপ্টেম্বরকে পালন করা হয় ওয়ার্ল্ড কন্ট্রাসেপশন ডে হিসেবে। বাংলায় বললে দাঁড়ায় বিশ্ব জন্ম নিয়ন্ত্রণ দিবস। সঠিক প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে এই দিবসটি পালন করে। পরিবার পরিকল্পনা কি? পরিবার পরিকল্পনা একটি সক্ষম দম্পতি তাদের আয় ও সামাজিক অবস্থার সাথে মিল রেখে কখন কয়টি সন্তান গ্রহণ করবেন, দুটি সন্তানের মাঝে কতদিনের বিরতি দিবেন তা ঠিক করা, এবং সে অনুযায়ী যথাযথ পদ্ধতি অবলম্বন করা হলো পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনার সুবিধা: পরিবার ছোট থাকে, ফলে আয় অনুযায়ী ভালোভাবে সংসার চালানো যায়। একটি বা দুটি সন্তান থাকলে সন্তানদের সঠিকভাবে গড়ে তোলা যায়। মা ও শিশু স্বাস্থ্য ভালো থাকে। অপরিকল্পিত গর্ভধারণ রোধ করে। সুপ্রিয় শ্রোতা, আপনাকে আরও একবার শুভেচ্ছা। টিউন করে আছেন রেডিও টুডে FM 89.6। শুনছেন নিয়মিত আয়োজন বেটার হেলথ, বেটার লাইফ। আজ আমরা কথা বলছি বিশ্ব জন্ম নিয়ন্ত্রণ দিবসকে সামনে রেখে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান নিয়ে। এই বিপুল জনগোষ্ঠীর দেশে আমাদের প্রায় সবার মনেই প্রশ্ন আসে, পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহ কি কি? অনেকেই হয়তো জানি, আবার অনেকের কাছে হয়তো অজানা। আমাদের সাথে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এবং IEM ইউনিটের প্রধান জাকিয়া আক্তার। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের জন্য কি কি পদ্ধতি প্রচলিত, পরিবার পরিকল্পনা সেবাগুলো মানুষ কোথা থেকে সংগ্রহ করতে পারে, আর এই সেবা গ্রহণের খরচ কেমন। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রথমে জেনে রাখা ভালো যে বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গত 4 দশক ধরে কাজ করছে, এবং এই কর্মসূচির সাফল্য অনেক। এবং কর্মসূচিতে আমরা যে সকল পদ্ধতিগুলোর জন্য জনগণকে বলে থাকি এবং যে পদ্ধতিগুলো আমরা তাদেরকে গ্রহণ করার জন্য সেবা দিয়ে থাকি, সেই পদ্ধতিগুলোর মধ্যে কিছু পদ্ধতি রয়েছে অস্থায়ী পদ্ধতি, কিছু পদ্ধতি রয়েছে দীর্ঘমেয়াদী পদ্ধতি, কিছু পদ্ধতি রয়েছে স্থায়ী পদ্ধতি। যদি আমরা অস্থায়ী পদ্ধতিগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে এখানে অস্থায়ী পদ্ধতি রয়েছে মহিলাদের জন্য খাবার বড়ি এবং ইনজেকশন, আর পুরুষদের জন্য রয়েছে কন্ডোম। আর যদি একটু দীর্ঘমেয়াদী পদ্ধতি, যে পদ্ধতিগুলো একটু দীর্ঘ সময়ের জন্য কার্যকর থাকে, যেমন সেই ধরনের পদ্ধতি রয়েছে দুটো। সেই পদ্ধতিগুলো হলো মহিলাদের জন্যই এই পদ্ধতি দুটো, এবং একটি হলো ইমপ্ল্যান্ট, এটি 3 বছর মেয়াদি আছে, যেটি 1 কাঠি বিশিষ্ট, আরেকটি আছে 5 বছর মেয়াদি, সেটি 2 কাঠি বিশিষ্ট, সেটিও ইমপ্ল্যান্ট। এই 2 ধরনের পদ্ধতি রয়েছে। এটি মহিলাদের জন্য দীর্ঘমেয়াদী পদ্ধতি, অর্থাৎ কেউ যদি 2 বছরের জন্য
বা 3 বছরের জন্য সন্তান নিতে না চায় অথবা 5 বছরের একটি বিরতি দিয়ে সন্তান নিতে চায়, পরবর্তী সন্তানটি নিতে চায়, তাহলে তার জন্য এই পদ্ধতিটি কার্যকর। এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে, সেটি দীর্ঘমেয়াদী পদ্ধতি এবং এটিকে বলা হয় আইইউডি, এবং এটি জরায়ুতে স্থাপন করা হয়, মহিলাদের জন্য একটি পদ্ধতি। আর এই পদ্ধতিটির কার্যকারিতা 10 বছর পর্যন্ত। এর আগে যদি কেউ কোনো দম্পতির বা কোনো নারী যদি এটি খুলে ফেলতে চান এবং তিনি আবারও গর্ভধারণ করতে চান, তাহলে তিনি গর্ভধারণ করতে পারবেন। এছাড়া আরও 2টি পদ্ধতি রয়েছে, যে 2টি পদ্ধতি স্থায়ী পদ্ধতি। এই পদ্ধতিগুলোর মধ্যে একটি পদ্ধতি পুরুষদের জন্য, সেটাকে বলা হয় নো স্ক্যালপেল ভ্যাসেক্টমি বা এনএসভি, খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। আর মহিলাদের জন্য রয়েছে টিউবেক্টমি বা টিউবাল লাইগেশন বলা হয়। আগে যেটি লাইগেশন নামে অধিক পরিচিত ছিল, এখন যেহেতু আমরা আর কাটাছেঁড়া করি না, জাস্ট টিউব দুটোকে বেঁধে দেওয়া হয়, সেই হিসেবে এটাকে বলা হয় টিউবাল লাইগেশন। এটিও মহিলাদের জন্য একটি স্থায়ী পদ্ধতি। আমাদের সাথে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এবং IEM ইউনিটের প্রধান জাকিয়া আক্তার। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম সরকার কিভাবে সাহায্য করছে পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে। পরিবার পরিকল্পনা সংক্রান্ত তথ্য মানুষকে জানানোর জন্য সরকার কি করছে? বাংলাদেশের একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত কিন্তু আমাদের কেন্দ্রগুলো ছড়িয়ে আছে, এবং একই সাথে কেন্দ্রগুলো আছে এবং কেন্দ্রগুলোতে সেবা প্রদানকারী একজন রয়েছেন যারা এই সেবা দিচ্ছেন। তাদের কাছ থেকে এই সামগ্রীগুলো তারা সংগ্রহ করতে পারবেন এবং যার যে এই বিষয়ে সেবাটিও সংগ্রহ করতে পারবে, সেবাটিও নিতে পারবেন এই কর্মসূচিতে যারা আছেন তাদের মধ্যে থেকে। আমি যদি একেবারে গ্রাম পর্যায় থেকে বলি, যে গ্রাম পর্যায়ে রয়েছে বাড়ি বাড়ি, যারা বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে সেবা দিয়ে থাকেন। আমার পরিবার কল্যাণ সহকারী, তিনি তার এলাকার যে দম্পতিরা রয়েছে তার একটি রেজিস্টার রয়েছে এবং সেই রেজিস্টারে তিনি অন্তর্ভুক্ত সকল দম্পতিকে তিনি সেবা দিয়ে থাকেন। তার যে এলাকাটা, এরিয়াটা রয়েছে, যে ইউনিটটি রয়েছে, সেই ইউনিট অনুযায়ী, এবং সেখানে তিনি খাবার বড়ি এবং কন্ডম এটি কিন্তু বাড়ি বাড়িতে গিয়ে চাহিদা অনুযায়ী দিয়ে আসেন। পরিবার কল্যাণ সহকারী আমাদের সারা দেশে আছেন, 23,000 ছড়িয়ে আছেন, এবং তারা এই সেবা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। Better health, better life. সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা। চলছে গাড়ি, জীবনের গাড়ি, বাড়ছে মানুষ, বাড়ছে গাড়ি, কিন্তু বাড়ছে না ভিটা মাটি। অধিক বাচ্চার জীবনের ভাবনা, নারীর স্বাস্থ্য দুর্বল পটকা। পরিবারের স্বাস্থ্য আর সমৃদ্ধি চান, তাই নিজের চিন্তা ভাবনা তাকে কাজে লাগান, ভাই কাজে লাগান। হেইয়ো রে হেইয়ো, হে পালোয়ান, হে পুরুষ মহান, প্রতি বাচ্চার মাঝে রাখেন 3 বছরের ব্যবধান। আর ভাবিরা সব শোনেন বলি প্রকাশ করেন নিজের মত আর ভাবনাগুলি। আর জীবন হবে পিঙ্কি পিঙ্কি, বাচ্চা সুস্থ, জীবন সুস্থ, টপ টপ জীবন মস্ত। মিয়া বিবি কথা বলেন, সংসারে খুশি বাড়ান। জাকিয়া আক্তার আরও বলেছেন, পরিবার পরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকার গণমাধ্যমগুলোকে কিভাবে ব্যবহার করছে। তথ্য পাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে। আমরা এই তথ্যগুলো কিন্তু কেবলমাত্র আমরা আমাদের একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আমরা সকল ধরনের তথ্য সংযুক্ত করে রেখেছি। আমরা বিভিন্ন বুকলেট আমরা বিতরণ করে থাকি, আমরা লিফলেট বিতরণ করে থাকি, আমরা পোস্টার দিয়ে থাকি, আমরা আমাদের এই বিষয়ে ফ্লিপচার্ট আছে,
আমাদের যে FWA বাড়ি বাড়ি যায়, তার হাতে একটি ফ্লিপ চার্ট থাকে, তিনি সেই ফ্লিপ চার্টটি দেখিয়ে গ্রহীতাকে উদ্বুদ্ধকরণের কাজে অংশ নিয়ে থাকেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রেই কাউন্সিলর যে সেবা প্রদানকারীরা রয়েছেন তারা কিন্তু তাকে একজন গ্রহীতাকে সকল পদ্ধতি সম্পর্কে তথ্যটি দেন, দিয়ে এবং ওই তার যে গ্রহীতার যেটি পছন্দ, সেই পছন্দ অনুযায়ী গ্রহীতা যেটি নিতে চান সেটিই তাকে, সেই পদ্ধতিটি তাকে তখন তারা দিয়ে থাকেন। সুতরাং তথ্যটি তিনি প্রতিটি কেন্দ্রে গেলেই পাচ্ছেন। আর এছাড়া আমাদের তো অন্যান্য উদ্বুদ্ধকরণ যে কার্যক্রমগুলো রয়েছে তার মাধ্যমে আমরা রেডিওতে যাচ্ছি, আমরা টেলিভিশনে প্রোগ্রাম করছি, আমরা টিভি স্পট প্রচার করছি, RDC প্রচার করছি, আমরা নাটক প্রচার করছি, আমরা গান প্রচার করছি। এই যে আমাদের প্রচারণা যে কার্যক্রমগুলো রয়েছে, প্রচারণা কার্যক্রমের মাধ্যমেও তারা পেয়ে যাচ্ছে। জাকিয়া আক্তার আরও বলেছেন, দুর্গম ও পিছিয়ে পড়া এলাকায় পরিবার পরিকল্পনা সেবা দিতে সরকারের পদক্ষেপ কি কি? চলমান যে কর্মসূচিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেক্টরের যে কর্মসূচিটি রয়েছে সেক্টর ওয়াইড প্রোগ্রামের আওতায় HPNSDP বলা হয়। HPNSDPর আওতায় কিন্তু সকল থ্রাস্ট দেওয়া হয়েছে দুর্গম এবং পিছিয়ে পড়া এলাকার জন্য। অধিকাংশ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশের পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চল একটি সুস্পষ্ট পার্থক্য, সেটি TFR-এর কথাই বলেন, সেটি অন্যান্য স্বাস্থ্য সেক্টরের অন্য সকল ইন্ডিকেটরের ক্ষেত্রেই বলেন, পূর্বাঞ্চল অনেকটাই পশ্চিমাঞ্চলের চেয়ে পিছিয়ে আছে। সেই দিকটি বিবেচনায় নিয়ে আমাদের সকল কার্যক্রমে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে পূর্বাঞ্চল, বিশেষ করে চিটাগং এবং সিলেট বিভাগকে, এবং সিলেট বিভাগ এবং চিটাগং বিভাগের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তথ্য দেয়া, সেবা দেয়া এবং সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও যে হাওর বাউল অঞ্চল আছে অন্যান্য এলাকার, যেমন নেত্রকোনা, ময়মনসিংহ অথবা বরিশালের কিছু চরাঞ্চল, এই চরাঞ্চলগুলোতে অথবা গাইবান্ধা ও খুলনার কিছু অংশ, সেই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছি এবং সেভাবেই আমরা আমাদের কর্মসূচি ডিজাইনটিও করেছি। বেটার হেলথ, বেটার লাইফ। পরিবার পরিকল্পনা বিভাগের সম্মিলিত উদ্যোগের ফলে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হয়েছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার সামগ্রিকভাবে বাড়লেও ড্রপ আউটের হার এখনও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়নি। সামাজিক প্রেক্ষাপট, বৈষম্য, প্রাচীন রীতিনীতি, ভ্রান্ত ধারণা ও কুসংস্কার ইত্যাদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে অন্যতম বাধা হিসেবে কাজ করছে। পরিবার পরিকল্পনা বিষয়ে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি SMC-র হেড অফ ট্রেনিং অ্যান্ড সার্ভিস ডেলিভারি ডক্টর সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে SMC অনেক দিন ধরে পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। এই পথ চলায় কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তারা? থ্যাংক ইউ। SMC বাংলাদেশে কাজ করছে প্রায় 40 বছর ধরে এবং এটা শুরুতে আসলে পরিবার পরিকল্পনা কার্যক্রমটা দিয়েই শুরু করেছিল। যদি বেসিক্যালি আমি যদি অনেক আগে থেকে বলি, যেটা বাংলাদেশের একটা চ্যালেঞ্জ ছিল যে পিল কন্ডম নিয়ে কথাই বলা যেত না। এই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে আমরা উত্তরণ করেছি। এখন দোকানেও কিন্তু ডিসপ্লে করে পিল কন্ডমস গুলো, যেটা একসময় সম্ভবই ছিল না, সেটা উত্তরণ হয়েছে। আস্তে আস্তে আসলে মানুষের শিক্ষার হার পরিবর্তন হয়েছে, উন্নত হয়েছে, অ্যাওয়ারনেস বিল্ডিং হয়েছে। আমরা সরকার এবং বেসরকারি পর্যায়ে, ইভেন প্রাইভেট পর্যায়ে সবাই আমরা চেষ্টা করছি এই মানুষকে জানানোর জন্য। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যেটা যে আরবান যে মাইগ্রেশনস গুলো হচ্ছে, স্লাম পপুলেশন বাড়ছে, এই পপুলেশনস গুলোকে আসলে ঠিকভাবে ধরা যাচ্ছে না। এদের অবস্থা আসলে আজকে এখান থেকে সার্ভিস নিচ্ছে, কালকে ওরা মাইগ্রেট করছে, এদের আসলে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। যার ফলে আজকে সার্ভিস দিচ্ছে তো কালকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অ্যাজ এ হোল ইন জেনারেল বাংলাদেশে এখনো অনেক জায়গাতে আপনার সরকারি পর্যায়ে যেই সমস্ত জায়গাতে কর্মী থাকা দরকার, ফুল স্টাফ নাই, আবার স্টাফ আছে ট্রেইনড স্টাফ নাই। আমি যদি প্রাইভেট সেক্টরের কথা বলি, আমরা প্রাইভেট সেক্টরের যে চ্যালেঞ্জগুলো সেটা হচ্ছে যে আমাদের আমরা মানুষকে যে জানাচ্ছি, মানুষজন জানছে কিন্তু তারপরেও আরো বিভিন্নভাবে যে ওয়ার্ড অফ মাউথ, একটা স্যাটিসফাইড ক্লায়েন্টকে আরেকজনকে জানানো, এই জিনিসগুলো কিন্তু এখনো ওইভাবে হয়ে উঠছে না। ওভারঅল একটা বড় চ্যালেঞ্জ যেগুলো আছে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাক্সেস। চর এরিয়া, হাওড় এরিয়া যদি বলেন, পাহাড়ি, এই সমস্ত জায়গাতে এখনো কিন্তু প্রাইভেট সেক্টর প্লাস বোথ ক্ষেত্রেই আমরাও অনেক প্রোভাইডার নিয়েছি, কিন্তু স্টিল
দেয়ার আর লট অফ স্কোপ টু ওয়ার্ক। আমার মনে হয় যে ওই জায়গাগুলোতে আরো কাজ করতে হবে। বাংলাদেশের পরিবার পরিকল্পনার চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের সাথে আরও কথা বলেছেন ডক্টর আবু জামিল ফয়সাল, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এনজেন্ডার হেলথ বাংলাদেশ। জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতিগুলার যেগুলো অস্থায়ী পদ্ধতি, সেগুলার দুইটা কারণে অনেক সময় এইগুলাকে ছেড়ে দেয়, মানে ডিসকন্টিনিউশন বলি আমরা। একটা কারণ হলো যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেই, মাসিকের সমস্যা দেখা দিলেই মহিলা ঠিকমতো বুঝতে পারে না যে কি হচ্ছে, এবং যেহেতু প্রচারণা নাই সেই জন্য সেই সাইড এফেক্টগুলো কীভাবে সে হ্যান্ডেল করে সে বুঝতে পারে না, সে ছেড়ে দেয়, বড়ি খাওয়া ছেড়ে দেয়, ইঞ্জেকশন নিতে যায় না, কন্ডম ইউজ করে না। কিন্তু পাশাপাশি দ্বিতীয় যে ইয়েটা হলো যে আমাদের মধ্যে সামাজিকভাবে কালচারালি আমরা স্বামী স্ত্রীর মধ্যে এই বিষয়ে কোনো আলোচনা হয় না খুব একটা, যে আমি কটা সন্তান নিতে চাই, আমি কখন নিতে চাই, সন্তান না নিলে পরে কি করতে হবে, স্বামীও বুঝতে পারে না, স্বামীও কথা বলে না, স্ত্রীও কথা বলে না। মানে আমাদের কালচারালি এই আলোচনা হয়ই না। যদি হইতো তাহলে অবশ্যই একটা মহিলা সে 10 বছর থেকে বড়ি ব্যবহার করতেছে, তার একটা সন্তান, তো যদি আলোচনা হইতো তাহলে পরে দেখতে পারতো যে আচ্ছা এই প্রতিদিন বড়ি খাওয়ার থেকে তাহলে অন্য কোনো কিছু করি, একটা আইওডি নিয়ে নিই, আইওডি নিলে পরে 10 বছর আর কিছু করা লাগবে। এইটা সত্যি সত্যি একটা বড় ধরনের অন্তরায় যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারস্পাউসাল কমিউনিকেশনটা খুবই 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 কম, এবং এই বিষয়ে আলোচনা করাটাও নিজেদের মধ্যেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না, যার জন্য এই শর্ট অ্যাক্টিং থেকে লং অ্যাক্টিং এবং পার্মানেন্ট মেথডে যাওয়াটাই হয়ে উঠতেছে না। আমরা সব শর্ট অ্যাক্টিংয়ে পড়ে আছি, শর্ট অ্যাক্টিংয়েই আমাদের সবে, মানে লং অ্যাক্টিং এবং পার্মানেন্ট মেথডে মাত্র সেই 62% মধ্যে মাত্র 8% ব্যবহার করে, সেই 54%ই হলো বড়ি, কন্ডম, ইনজেক্টেড। মহিলারা সাফার করতেছে। যদি আলোচনাটা হইতো তাহলে নিশ্চয়ই অনেক কিছু ভালো হইতো। বেটার হেলথ, বেটার লাইফ। সুপ্রিয় শ্রোতা, আমরা আজ কথা বলছি জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা নিয়ে। আমরা ইতোমধ্যেই জানার চেষ্টা করেছি পরিবার পরিকল্পনা মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্যের জন্য কতটা জরুরি। প্রসব পরবর্তী সময়টাতে পরিবার পরিকল্পনা মাতৃস্বাস্থ্য নিশ্চিত করার জন্য খুবই জরুরি। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা কি? সন্তান প্রসবের পর থেকে 1 বছর পর্যন্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করাই হলো প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা। প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের সুফলগুলো হলো অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি থাকে না, মায়ের স্বাস্থ্য ভালো থাকে, মা তার শিশুর সঠিক যত্ন নিতে পারে, পরিবার ছোট থাকে বলে সংসারে সচ্ছলতা আসে। পরিবার পরিকল্পনা এবং মাতৃস্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ কিশোর কিশোরী। এদেশের জনসংখ্যার প্রায় 1/4 কিশোর কিশোরী, যাদের বয়স 10 থেকে 19 বছর। এর মধ্যে শতকরা প্রায় 50% বিবাহিতা এবং বেশিরভাগেরই 1 বা একাধিক সন্তান রয়েছে। তাদের নিজস্ব চাহিদা এবং শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক পরিবার পরিকল্পনা তথ্য সরবরাহ করা জরুরি। অবশ্যই মনে রাখতে হবে, বিবাহিত অবিবাহিত সব কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা তথ্য ও সেবা পাবার অধিকার রয়েছে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, বিবাহিত অবিবাহিত সব কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা তথ্য ও সেবা পাবার অধিকার রয়েছে। এদের জন্য গোপনীয়তা ও একান্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি এবং খোলাখুলি কথা বলার ও জানার পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিবার পরিকল্পনা বিষয়ে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির হেড অফ ট্রেনিং অ্যান্ড সার্ভিস ডেলিভারি ডক্টর সালাউদ্দিন আহমেদ। তার কাছে জানতে চেয়েছিলাম, বর্তমানে দেশের জনসংখ্যার অধিকাংশ তরুণ। এই তরুণদের পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করা কতটা জরুরি এবং কেন জরুরি? জনসংখ্যার যে পিরামিড, এই পিরামিডে কিন্তু একটা বিশাল জনসংখ্যার অংশ কিন্তু অ্যাডোলেসেন্ট, ইয়াং অ্যাডোলেসেন্ট। এই গ্রুপটা কিন্তু অনেক বেশি টার্গেটেড হতে হবে সবাইকে। এই গ্রুপটাকে যদি আমরা এডুকেট করতে পারি, অ্যাওয়ার করতে পারি, তাহলে কিন্তু এরা কিন্তু বার্ডেন হবে না। কিন্তু আমরা মনে করি অনেকেই যে ফ্যামিলি প্ল্যানিং তো আগে করেছি,
অ্যাওয়ার্ড হয়ে গেছে, কিন্তু ওই জেনারেশন আর এখনকার জেনারেশন যা গ্যাপ, সেই জন্য কিন্তু আমি তো আবার নতুন করে ফ্যামিলি প্ল্যানিং এই জিনিসগুলো নতুন জেনারেশনের জন্য কিন্তু আমরা অনেক বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। সেই জন্য আমাদের অ্যাডোলেসেন্ট স্কুলের প্রোগ্রাম আছে, আমরা স্যানিটারি ন্যাপকিন নিয়ে এসেছি, এবং আমরা অ্যাডোলেসেন্টের জন্য এই যে মেসেজ প্যাকেজগুলো আমরা যে সরকারের পাশাপাশি যে আসলে আগে যেন বিয়ে না দেয় তার জন্য আমাদের যত রকমের কার্যক্রম আছে আমরা সেগুলো করছি, ওরিয়েন্টেশন দিচ্ছি একদম গ্রাম পর্যায়ে, আমাদের হাউস টু হাউস গিয়ে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে। এবং আমরা বলছি যদি বিয়ে হয়েও যায় 18-20 আগে যেন বাচ্চা না নেয়, এবং যদি একটা বাচ্চা হয় একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা যেন অ্যাটলিস্ট 3 বছর বিরতি দেয়, তাতে করে মার স্বাস্থ্যটার জন্যই মূলত ইম্পর্টেন্ট। আপনি যদি একটা মানুষকে বলেন যে ফ্যামিলি প্ল্যানিং করেন, ফ্যামিলি প্ল্যানিং এর পদ্ধতি নেন, সে কিন্তু নিতে চাবে না, সেন্সিটিভ ইস্যু। কিন্তু যদি বলেন মায়ের স্বাস্থ্য তো ভালো রাখা দরকার, এটা সবাই চাবে, শিশুর স্বাস্থ্য ভালো দরকার থাকে, তাহলে যদি ঘন ঘন বাচ্চা হয় তাহলে কিন্তু কম ওজনের শিশু জন্মগ্রহণ করবে, মায়ের স্বাস্থ্য খারাপ হবে, তাহলে কিন্তু আলটিমেটলি মাটা সারা বছর অসুস্থ থাকবে, বাচ্চাটাও কিন্তু অপুষ্টিতে ভুগবে, তাহলে কিন্তু আমার ফিউচারের জন্য ভালো না। কোথায় গেলে পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও সেবা পাবেন? পরিবার কল্যাণ সহকারী, স্যাটেলাইট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এসএমসি ব্লু স্টার চিহ্নিত যে কোনো ঔষধের দোকান, জেলা সদর হাসপাতাল, সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিবার পরিকল্পনা মডেল ক্লিনিক, এনজিও বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল, MCHTI আজিমপুর, BSMMU, MFTC মোহাম্মদপুর। বেটার হেলথ, বেটার লাইফ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন বেটার হেলথ বেটার লাইফ। আজ কথা হচ্ছিল পরিবার পরিকল্পনা নিয়ে। আগামী পর্বে আবারও কথা হবে জনস্বাস্থ্যের অন্য কোনো বিষয় নিয়ে। আরও বিস্তারিত জানতে লগ অন করুন facebook.com/drc.voa। সকলকে ঈদের শুভেচ্ছা। আপনার পরিবারের ভাবনাহীন জীবন নির্ভর করছে আপনার একটি সিদ্ধান্তের ওপর। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভাবনাহীন থাকুন সারা জীবন। বেটার হেলথ, বেটার লাইফ। সহযোগিতায় USAID ও ভয়েস অব আমেরিকা।